অতীত রেকর্ড দেখলে মনে হয় যে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু এই গত 15 মাস বা 16 মাসের যে অ্যাক্টিভিটিজ আমরা যেভাবে দেখতেছি তাতে 60%ও যদি শুদ্ধ নির্বাচন হয় তাহলে আমার কাছে মনে হয় যে এটা একটা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। 100% শুদ্ধ হলে কি হবে? একেবারেই চ্যালেঞ্জ করে বলছি, কোন দলের কোনো আদর্শ বলতে কিছু নাই, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নাই, পৃথিবীতে এর চেয়ে বাজে কথা আর নাই। আজকে আমি খুব অ্যামেজিংলি দেখলাম যে ওই বয়ানটা রাজ্জাকি ভাই কোনোভাবে বুঝে হোক না বুঝে হোক একটু গিলেছেন। এমনও তো হতে পারে যে এবার বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল, সরকার গঠন করলো, এই জামাত ইসলাম বা এনসিপি এরা আওয়ামী লীগ আবার রাজনীতিতে পুনর্বাসিত হলো, এরা আবার জোট হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো। বিচিত্র নয়, এদেশে হতেও পারে। আবার এমনও হতে পারে যে এই জামায়াত ইসলামকে আবার কোণঠাসা করবার জন্য বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তারাই আওয়ামী লীগকে স্পেস করে দিল যে তোমরা রাজনীতি করো। সুতরাং এইরকম নানান রকমের খেলা বা কৌশল রাজনীতিতে চলে। সেই বিবেচনায় বাংলাদেশে গণহত্যা করে পালিয়ে যাওয়া 16 বছরের বেশি সময় ফ্যাসিবাদী শাসন চালানো, গুম খুন হত্যা হামলা মামলা এমন কোনো অপরাধ নেই যে সরকারটি করেছে, তাদেরকে যদি অন্তত একটা সমঝোতার ভিত্তিতে একমত হয় যে এদেরকে আমরা বিচারের আগে স্পেস দিব না, বিচার হতে হবে, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে এবং যারা অপরাধী না তারা রাজনীতি করার সুযোগ পাবে, সেটা গণতন্ত্রের মধ্যেই কিন্তু এটা সম্ভব। সেই আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যদি এমন হয় যে শেখ হাসিনার সেই ঐক্যমত্য সরকারের মতো বিরোধী দলও যারা থাকবে আবার তাদের লোকই মন্ত্রী থাকবে, এইরকম খেলা যদি হয় সেটা আবার গণতান্ত্রিক দেশের জন্য খুব ভালো নয়। অতীত রেকর্ড দেখলে মনে হয় যে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু এই গত 15 মাস বা 16 মাসের যে অ্যাক্টিভিটিজ আমরা যেভাবে দেখতেছি তাতে 60%ও যদি শুদ্ধ নির্বাচন হয় তাহলে আমার কাছে মনে হয় যে এটা একটা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। 100% শুদ্ধ হলে কি হবে? 100% শুদ্ধর কোনো সুযোগ আছে বলে ধরেই নি যে 60 ধরেন মোর দ্যান 50 অর্থাৎ 60 80% ধরি, 80% শুদ্ধ হলে কেমন হবে? তাহলে প্রতিযোগিতা আরো বাড়বে, প্রতিযোগিতাটা আরো বাড়বে। এটার কারণ হচ্ছে এই, আমি আপনাকে বলি, আমরা যে এখন সার্বিক চিত্রটা দেখি, ধরেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা বক্তব্য রাখছিলেন যে তারেক রহমান সাহেব আসলে দেশ কেঁপে উঠবে, এরকম একটা বক্তব্য উনি দিছেন। এটা টার্নিং পয়েন্ট, উনি যেহেতু আসছেন ফেরত, টার্নিং পয়েন্ট। কিন্তু আসার পর আবার আমি ব্যক্তিগতভাবে আমি মনে মনে অনেকগুলো জিনিস আশা করছিলাম, কিন্তু আমি ওনার কাছ থেকে পাই নাই। বাংলাদেশের রাজনীতিতে আমি আদর্শের কোনো গুণাগুণ পাই নাই, আদর্শ বলতে কিছু নাই। আমি বললাম, একেবারেই চ্যালেঞ্জ করে বলছি, কোনো দলের কোনো আদর্শ বলতে কিছু নাই। কারণ আপনি কতগুলা গান্দা জিনিস আছে, আপনি যে গান্দা জিনিস ধরেন, কতগুলো শব্দ আপনারা ব্যবহার করতেছেন, স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, রাজাকার, মুক্তিযোদ্ধা, এই যে শব্দগুলো যখন ব্যবহার করবেন তখন আপনি তো একবার রাজাকারের সাথে নিয়ে মন্ত্রী বানাবেন, আরেকবার রাজাকারের নিয়ে আন্দোলন করবেন, তারপরে আপনি আবার তাকে সরাই দিবেন, এগুলো যায় না। আবার এটা বৈধ হয় কিভাবে? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এটা একটা প্রতারণামূলক কথা। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নাই, পৃথিবীতে এর চেয়ে বাজে কথা আর নাই। সবার সাথে আপনার বন্ধুত্ব হবে, কারোর সাথে বৈরিতা নাই। দুইটা ছোট ছোট বাক্য, অর্থ কিন্তু আবার এক। কারোর সাথে বৈরিতা না থাকা মানেই কিন্তু বন্ধুত্ব, আবার সবার সাথে বন্ধুত্ব মানে কারোর সাথে এটা হয় না। স্বতন্ত্র প্রার্থী হাদি হত্যাকারীকে কিন্তু সেভাবে দেখা হয় না। কেন দেখা হয় না? এই যে হাদি হত্যাকারী যে জামিন প্রাপ্ত হইল, সেটা তো একটা কোশ্চেন মার্ক। আগে জামিনকে বেরিয়ে আসছে, এর আগের একটা ঘটনা এসে জামিন পেয়ে আসছে, সেই লোকটা হাদিকে হত্যা করলো এবং তাকে আমরা এখনো ধরতে পারতেছি না। আবার আপনি যদি দেখেন যে দুইটা মা মেয়েকে হত্যা করে মোহাম্মদপুরে পালায় গেল, তাকে কিন্তু ধরা হয়েছে। জামায়াতের নেতারা অথবা তাদের পক্ষ হয়ে সরাসরি যারা আলোচনায় আসেন তারা এই একটা বয়ান তৈরির চেষ্টা করছিলেন, কিন্তু আজকে আমি খুব অ্যামেজিংলি দেখলাম যে ওই বয়ানটা
রাজ্জাকিবে কোনোভাবে বুঝে হোক না বুঝে হোক একটু গিলেছেন। আমি বলছি সেই জন্য এটার একটা এক্সপ্লেনেশন আমি কি বুঝি সেটা বলা দরকার। সেটা হচ্ছে যখন জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় বা কথা বলা হয়, তখন এই প্রশ্নটা সামনে আনা হচ্ছে যে তারা যখন নিয়েছিল তখন কি রাজাকার ছিল না, তখন কি এরা যুদ্ধ অপরাধী ছিল না, তখন কি স্বাধীনতা বিরোধী ছিল না, সুতরাং তারা তখন নিয়েছিল কেন, নিয়েছে যেহেতু এখন কেন আবার এটা বলছে, এই কথাটা সামনে আনা হয়। আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই জামায়াতের সঙ্গে জোট করেছে ওটা ছিল রাজনৈতিক কৌশলের অংশ। সেটা কতটা নীতিহীন হয়েছে, কতটা নীতি বিবর্জিত, মরালিটির কোশ্চেন কতটুকু উঠবে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবে কেউ সঙ্গে যখন নিয়েছে তখনও কিন্তু এই আওয়ামী লীগ বা বিএনপি সঙ্গে থাকা অবস্থায়ও বলে নাই যে মুক্তিযুদ্ধে জামাতের স্বাধীনতা বিরোধী ভূমিকা ছিল না, এইটা বলে নাই। আজকে এই এনসিপি কিছুদিন আগে জামাত ইসলামকে নিয়ে অনেক নানান রকমের আপত্তিকর বক্তব্য দিয়েছে, এখন জোটে গেছে, সেগুলি বন্ধ হয়েছে, জামাতের পক্ষ নিয়েও কিছু কথা বলছে, হয়তো বলতে হবে। এই এনসিপি তার মানে এই না যে মুক্তিযুদ্ধে জামাতের যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান সেটাকে তারা অস্বীকার করতে পারবে। ঠিক একইভাবে আজকে আওয়ামী লীগ গণহত্যাকারী, পলাতক, ফ্যাসিবাদ গোষ্ঠী, ভবিষ্যতে এই আওয়ামী লীগও যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা অপরাধী তাদের বিচার হয় এবং অন্যরা রাজনীতি করবার সুযোগ পায়, সেই আওয়ামী লীগের সঙ্গে যদি কোনো দল যুগপৎ আন্দোলনে যায় কিংবা কোনো দল জোটও করে, তার মানে এই নয় যে আওয়ামী লীগের এই গণহত্যার কালিমা সেটা চলে যাবে। তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসে এরকম একটা ইঙ্গিত দিলেন যে তার দেশে আসাটা তার একক সিদ্ধান্তের নয় এবং স্পর্শকাতর বিষয় বলে তিনি পুরোটা বলতেও চাচ্ছেন না, এরকম একটা বিষয় বোঝা গেল। তখন কিন্তু ওই সময়কার জামায়াতের ফেসবুকে তাদের পক্ষের লোকজনের ফেসবুকে স্ট্যাটাস, তাদের বক্তব্য সব লক্ষ্য করে দেখবেন তারা আবার গিয়ার আপ হয়ে গেল যে সম্ভবত তারেক রহমান আসতে পারছে না, সুতরাং বিএনপি একটু দুর্বল হবে, তারা নানা ইকুয়েশনে পড়ে যাবে এবং জামায়াতের একটা আবার তারা আপার হ্যান্ড নেওয়ার একটা পজিশন দেখা গেল তাদের আলোচনা, কথা, বক্তব্য, অবস্থানে। এরপরে তা সত্যি সত্যি তারেক রহমান যখন চলে আসলেন, ব্যাপক মানুষের ঢল নামলো তার সমর্থনে এবং তার প্রতিটা বক্তব্য যখন প্রশংসিত হতে শুরু করলো, দেশি বিদেশি মিডিয়া, সিভিল সোসাইটি, দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হতে শুরু করলো, জামায়াত ইসলাম কিন্তু আগের যে গিরা পজিশন ছিল সেইটা একটু টোন ডাউন আবার হয়ে আসলো। আপনি হাদির কিলারকে খুঁজে পাচ্ছেন না, তার মানে কি হাদি বৈষম্য বিরোধী। তো বৈষম্য বিরোধীকে যে গুলি করলো সে যে জামিনটা পাইছিল কেমনে তার আগের মামলায়, সেটা কিন্তু খুব আলোচিত হচ্ছে না। কিন্তু এই যে বৈষম্য বিরোধী আরেকজন যে হবিগঞ্জের থানায় গিয়ে বলল যে থানা জ্বালাইছিল আর কি, সন্তোষ সাহেবরে জ্বালাই দিয়েছিল, তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভইরে গেছে, তাকে গ্রেপ্তার করে না। অফকোর্স তাকে গ্রেপ্তার করা উচিত, আমি অপরাধীর মাপ করার সুযোগ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে ৪ তারিখের পত্রিকায় আসছে, যে জনকণ্ঠের পত্রিকায়, যে সন্তোষ সে নাকি একটা শিশু সহ ৯ জনকে হত্যা করেছে। সেটা তো আমরা জানি, কিন্তু তাদের এই ভয় কেন তৈরি হচ্ছে? মানে তাহলে তাদের বিরোধী শক্তি কি স্ট্রং হচ্ছে? না, যাদের অর্থাৎ যাদের উচিত ছিল তাদেরকে বুকে আগলে ধরার, তা না হলে ২৯ সালের আগে যারা নির্বাচন পাইতো না, তারাই যখন তাকে রিজেক্ট করছে, আমরা তো ওইটাই ভাবছিলাম যে যখন আমাদের দেশের নেতৃত্ব দেওয়ার মতো দায়িত্বশীল নেতা যখন চলে আসবে, তখন বুকে আগলে তাদেরকে ধরবে যে ইয়েস, তোমরা যে রোলটা প্লে করছো তাতে এই হয়েছে। এখন আজকে কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ এমপি হবে, মন্ত্রী হবে, সেই স্বপ্নটা দেখতেছে ২৬ ফেব্রুয়ারির ১২ তারিখের পর ১৩-১৪ তারিখের মধ্যে, নাইলে এটা দেখতে হইতো ২৯ সালে। তো এই যে বিষয়টা, এটা যদি আপনি নেন তাহলে কি বোঝা যায় যে আপনি প্লটটা করলেন, একটা পরিস্থিতি তৈরি করলেন, তৈরি করার পর সুবিধা যারা নেওয়ার নিবেন, কিন্তু তাদেরকে আপনি দাঁড়াইতে দিবেন না, কিংবা তাদের প্রতি আমি গুরুত্ব পাচ্ছি না। যে হওয়া উচিত ছিল সব রাজনৈতিক দলের বন্ধু, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। এখন আওয়ামী লীগের শত্রু এনসিপি, বড় দায়িত্বশীল দল, তাদের একসেপ্ট করা উচিত ছিল, সেটাও আমরা দেখি একসেপ্ট করে নাই। তো সেক্ষেত্রে আজকে যদি জামাতের সাথে তারা জোট করে, তাতে অপরাধ কেন হবে? কারণ একটু আগে বলছেন এটা কৌশল রাজনীতির। তো কৌশল আপনি করলে দোষ নাই, আরেকজনে করলে দোষ হবে কেন? এনসিপি জামাতের সাথে কৌশল করলে দোষটা হবে কেন? ১৫-১৬ বছরে, সংক্ষেপে বলতে ১৫-১৬ বছরে ৪ কোটি তরুণ ভোটার হয়েছে, ৪ কোটি।
এরা শুধু আওয়ামী লীগকেই দেখছিল ক্ষমতায়, অন্য কোনো বিরোধী দল দেখে নাই। সুতরাং তারা আওয়ামী লীগের হয়তো বিরূপ মনোভাব তাদের থাকতে পারে, কিন্তু তারপরে 5ই আগস্টের পরে যেই দলগুলো মাঠে ছিল তাদের অ্যাক্টিভিটিস কিন্তু ওই 4 কোটি তরুণ ভোটার দেখছে। সেই 4 কোটি তরুণ ভোটার দেখার পর এনসিপিকে সেই ভোটটা না দেওয়ার কোনো কারণ নাই। সুতরাং আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে যত বেশি শুদ্ধ হবে ইলেকশন তত বেশি কম্পিটিশন হবে, এতে কোনো সন্দেহ নাই আমার। এখন প্রশ্ন হচ্ছে যে, এবং সেক্ষেত্রে এনসিপির মতো দলও অনেক সিট পেতে পারে, কিন্তু যদি আপনি ওই যে আমি বললাম যদি ইঞ্জিনিয়ারিং হয়, এবং তখন আপনি কিন্তু কিছু বলতে পারবেন জি, না। clear, আপনার বক্তব্য যদি clear। একদম পরিশুদ্ধ নির্বাচন হয়, জি। যত শুদ্ধ নির্বাচন হবে তরুণ 4 কোটি ভোটার কিন্তু তত বেশি এনসিপির দিকে ঝুঁকবে।